নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। সোনালো হাই স্কুলে ঢুকে অশালীন আচরণ লাইভ করে ভাইরাল, অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিল স্কুল কর্তৃপক্ষ। আজ আন্তর্জাতিক যোগ দিবস। দিনটি উপলক্ষে জলপাইগুড়ির একাধিক জায়গায় পালিত হলো এই বিশেষ দিনটি। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ি সোনাউল্লাহ হাই স্কুলে ঢুকে প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে অশালীন আচরণের পাশাপাশি সমাজ মাধ্যমে তা লাইভ করার অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিল স্কুল কর্তৃপক্ষ। শনিবার সাংবাদিক সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানান স্কুলের পরিচালন সমিতির সভাপতি গৌতম দাস। অপরদিকে যার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তিনি জানিয়েছেন যথার্থ কারণে এই লাইভ করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ তাদের মতো করে আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারেন, প্রয়োজনে তারা সেই পথে হাঁটবে। শুক্রবার স্কুলে ঢুকে ছাত্রদের ভর্তি প্রসঙ্গ তুলে ফেসবুকে লাইভ করছিলেন শহরের বাসিন্দা অর্পিতা ঘোষ। সাথে সাথেই ভাইরাল হয় সেই ভিডিও। ওই পোস্টের ভিউ সংখ্যা লক্ষাধিক ছাড়িয়েছে। স্কুল কর্তৃপক্ষের দাবি, নিয়ম অনুযায়ী ভর্তি প্রক্রিয়া চলছে। যেভাবে স্কুল কর্তৃপক্ষকে দায়ী করে ওই মহিলা ভিডিও ভাইরাল করেছেন তা নিন্দনীয় এবং মিথ্যে। এদিন গৌতমবাবু আরও কি বললেন শুনুন। শোনার পরে উনি এই ধরনের আচরণ করে চলে যান। আমি তখন অ্যাডভাইস করি যে যা ঘটনা ঘটেছে সেটা একটা কোতোয়ালি থানাতে জানানোর জন্য, এবং পরবর্তীতে স্কুলের পঠন পাঠন বন্ধ হয়ে যায়। ছাত্রদের সামনে ঘটনাটা ঘটেছে, আপনারা নিজেই অনুধাবন করতে পারছেন যে ছাত্রদের সামনে শিক্ষক শিক্ষিকাদের অপমান করাটা স্কুলের পরিবেশের কীরকম ক্ষতি হতে পারে সেটা আপনারা বুঝতেই পারছেন এবং অনুধাবন করতে পারছেন। পঠন পাঠন বন্ধ হয়ে যায়, তখন আমরা একটা কমপ্লেন লজ করি, পুলিশ ইন্টারভেন করে। তারপরে সমাজ মাধ্যমে ওই প্রক্রিয়াটা চলতে থাকে। আমরা সঙ্গে সঙ্গে একটা মিটিং ডেকে দিই। আজকে আমাদের ম্যানেজিং কমিটির মিটিং হলো। আমরা ঠিক করলাম যে ওই সমাজ মাধ্যমে যে মিথ্যা যে কথাগুলো সমাজ মাধ্যমে বলা হয়েছে যে মিথ্যাভাবে ওনাকে অনৈতিকভাবে ভর্তি নেওয়া হচ্ছে না, সেটা সর্বব্যই মিথ্যা। আমি স্কুলের প্রেসিডেন্ট হিসাবে আমি সমস্ত তথ্য এখানে যাচাই করেছি এবং আমরা ম্যানেজিং কমিটির থেকেও যাচাই করেছি এবং প্রত্যেকটা প্রসিডিওর মেনেই ভর্তি হচ্ছে। এখানে কোনো অনিয়ম নাই। কারোর যদি কোনো জানার প্রয়োজন থাকে সে আরটিআই করলে পরে আমরা তাকে সেই তথ্য জানিয়ে দেব। সে যদি দেখতে চায় সেই তথ্য জানিয়ে দেওয়া হবে। এখানে কোনো রকম ইরেগুলারিটি আমরা খুঁজে পাইনি। আমি শুধু স্কুল না, আমি অনেক মহাবিদ্যালয়েও পরিচালন সমিতিতে আছি, আমি চালাই, কিন্তু এই ধরনের ঘটনা আমি এখানে দেখেছি। এটা সর্বতই মিথ্যা, এবং মিথ্যা ঘটনাটাকে যারা প্ররোচিত করেছে এবং মিথ্যা ঘটনার সাথে যারা কুমন্তব্য করেছে স্কুলের নামে। আপনারা জানেন যে সোনালী স্কুল জলপাইগুড়ি একটা ঐতিহ্যবাহী স্কুল এবং এই স্কুলে মাধ্যমিকে এবার প্রথম হয়েছে স্কুল থেকে। তো তারাও আমার মনে হয় আইন আমলে তাদের আসা উচিত। সেই জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা এই সমাজ মাধ্যমে মিথ্যা প্রচার করার জন্য আমরা আজকে একটা এজাহার দায়ের করব আইটি সেলের কাছে, জেলা পুলিশের, এবং যারা কুমন্তব্য করেছে তাদের নামও দেব এবং যে এখানে পোস্টটা করেছে তার নামও দেব এবং যথাযোগ্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে জলপাইগুড়ির কোতোয়ালি থানায় স্কুল লিখিত অভিযোগ দায়ের করেছে। আরও একটি অভিযোগ সাইবার থানায় করা হয়েছে। যিনি ওই পোস্ট করেছেন তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ এবং তদন্ত হোক, এমনটাই চাইছেন স্কুল কর্তৃপক্ষ। গতকাল টিফিনের পর আমি যখন ক্লাস 10-এ যাই, সেই সময় আমাদেরই ছাত্র ছিল এবং তার অভিভাবক এবং তার দিদি বলছিল, তার দিদি আমার ক্লাসরুমে গিয়ে আমার সাথে তর্ক জুড়ে দেয় এবং তাদের আমি বলি, যেহেতু প্রাক্তন ছাত্র এবং গার্জিয়ান, তাদের আমি বলি ঘণ্টাখানেক বাদে আমার ক্লাস শেষ হলে আমার রুমের সামনে তারা দাঁড়াক, আমি তারপরে ওদের সাথে বিষয়টা নিয়ে কথা বলি। কিন্তু তারা কোনো কথাই শুনতে যায় না এবং রীতিমতো সেখানে উচ্চ স্বরে চিৎকার শুরু করে এবং যেটা ঠিক
ভাষায় বোঝানো যাবে না। সেই সময়ে যে সমস্ত ম্যাডাম সেখানে ছিলেন, আশেপাশে ক্লাস নিচ্ছিলেন এবং আমার সাথে তর্ক হচ্ছে দেখছে, সেই সময় ম্যাডামরা ছুটে আসে এবং ম্যাডামরা থামানোর চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে। আমি সেই সময় উপরে চলে আসি, উপরে এসে অফিসে বসি এবং ম্যাডামরা ওই সময় তাকে বোঝানোর চেষ্টা করে। ম্যাডামদের সাথেও মানে সেই সময় যে ভাষায় কথা বলেছে, যে ভাষায় ম্যাডামদের গালিগালাজ করেছে, তা ভীষণই নিন্দনীয়, এইটুকু আমি বলতে পারি। আর তারপরে আপনারা তো ভিডিও যেটা সোশ্যাল মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, সেই ভিডিওটা তো আপনারা দেখেছেনই। সেখানে কারোর কোনো কথা আপনারা শুনতে পাবেন না, সবাই চুপচাপ, একজনই খালি কথা বলছে, সেটা হচ্ছে সেই মহিলা। অ্যাকচুয়ালি ভাইকে ভর্তি করতে যাইনি, আমরা কালকে গেছিলাম টিসি সার্টিফিকেটটা আনতে, ওকে অন্য স্কুলে ভর্তি করাবো জন্য। তো গত 7 দিন যাবৎ ওনারা টিসি সার্টিফিকেটটার জন্য আমাদেরকে ঘোরাচ্ছিল। প্রথম দিন যেদিন আমরা টিসি সার্টিফিকেট আনতে যাই, সেদিন সিস্টেমে যখন ওর নামটা দেওয়া হলো, সিস্টেমে ওরা টিসি সার্টিফিকেটটা পেলো না। তো আমরা যখন জিজ্ঞেস করলাম, ওরা বললো সেটা সিস্টেমের প্রবলেম। তো যাই হোক, আমরা সেটা মেনে নিয়েছি, কারণ স্কুল কর্তৃপক্ষের সিস্টেমের ওপরে গিয়ে তো আমরা কথা বলতে পারবো না। তো যাই হোক, আমিও একটা প্রাইভেট জব করি, তো সেই জবের থেকে প্রতিনিয়ত মানে দৌড়াদৌড়ি করে তারপরে কালকে আমরা গেছিলাম সেখানে টিসি সার্টিফিকেটটা আনতে। তো আনার পরে সেটা নেওয়ার পরে পাশেই রেজিস্ট্রেশন হচ্ছিল, তখন রেজিস্ট্রেশনের ওখানে শুনলাম আমরা, বা মানে একজন আমার ভাইয়ের যে বন্ধু, ক্লোজ ফ্রেন্ড, সেই বলেছে, আমি কারণ নাম এখানে উল্লেখ করব না, সেই বলেছে আমার ভাইয়ের থেকে কম নাম্বার পাওয়া একজন স্টুডেন্ট ভর্তি হচ্ছে কালকে। এমনকি এর আগের দিনও আমার ভাই এখন যে স্কুলে ভর্তি হবে, ওই স্কুলে আর একজন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, গিয়ে যাওয়ার পরে আবার সোনাউল্লাতে ব্যাক হয়েছে। তার মানে কি, যদি আগেই নাম উঠতো সোনাউল্লা স্কুলের, সেক্ষেত্রে উনি নিশ্চয়ই, মানে ওই বাচ্চাটি নিশ্চয়ই আরও অন্য স্কুলে গিয়ে ভর্তি হতো না, পরের বার সেকেন্ড টাইম ভর্তি হয়েছে এসে। তো আমরা শুধু ওনাদের কাছ থেকে এইটুকুই জানতে চেয়েছিলাম যে আমার ভাইয়ের যখন ওই স্কুলে ভর্তিটা হলো না, তাহলে সেক্ষেত্রে অন্য মানে কম নাম্বার পাওয়া অন্য স্টুডেন্টদের কিভাবে হলো? তাহলে এটা আপনার ভেতর করছেন আপনারা, তাহলে দুর্নীতি করছেন, সেইটারই শুধু জবাব দেন যে কিভাবে হলো। তো ওনারা বিভিন্ন আমাদের পরে বোঝানো হলো যে প্রতিবন্ধীর ইয়েতে বা এসসি এসটি এইসব কোঠাতে নাকি এগুলো হয়েছে। তো এই কথাগুলো যদি প্রথমেই বলে দিত, আমাদের সাথে খারাপ ব্যবহারটা না করে, তাহলে এতদূর হতো না। তো ওনারাও আমাদের ভিডিও করেছে, যেরকম ওনারা বলছিল, সেক্ষেত্রে আমিও আমার সোশ্যাল মিডিয়া পেজ থেকে একটা ভিডিও করেছি, যাতে লোকের জানার জন্য ভিডিওটা করেছি। কিন্তু আর আমি আমার ভাইকেও স্কুলে ভর্তি করব না, ওনারা টিসি সার্টিফিকেট দিয়ে দিয়েছে। ওনারাও আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমিও কথা বলেছি, কিন্তু ওনাদের ব্যবহার এটাই লেগেছে। আজকে আমরা একটা স্কুলের হেড টিচারের সাথে কথা বলতে গেছিলাম, হেড টিচার আমাদের সাথে তার কেবিনে বসে কথা বলতে পারতো, কিন্তু সেটা না করে উনি পালিয়ে বেড়াচ্ছিল, মানে উপরে উঠে যাচ্ছিল বা অন্য টিচারদের আমাদের কাছে ফেস করাচ্ছিল। তো যাই হোক, তো আমার ভাইকে যেহেতু স্কুলে ভর্তি করাবো না, তো এই বিষয়টা নিয়ে আমি আর মানে এগোতেও চাইছি না, আমি এখানেই স্থগিত রাখতে চাইছি। কিন্তু শুধু এটাই আমি জনস্বার্থের কাছে তুলে ধরলাম যে মানে ভেতরে এখনো অনেক কিছু দুর্নীতি হয়, যেটা আমরা হয়তো জানি না, যেটার প্রতিবাদ করলেই সবাই জানে, সবার কাছে খারাপ হয়, আর প্রতিবাদ না করলেই সবার কাছে ভালো থাকা যায়। নমস্কার। বলছি এটা নেব না, কারণ লিস্ট ওনারা প্রথম থেকে একটাই টানিয়েছে, এটা ওনারা বলছে, কারণ আমার ভাই ক্লাস 1 থেকে 10 অব্দি ওই স্কুলেই পড়ে আছে। এবার আমিও একটা স্কুলের স্টুডেন্ট, কোনো স্কুলের নামে বদনাম করে তো আমার বিশেষ কিছু হয়ে যাবে না, আর সেটা আমি চাইও না। কিন্তু ওনারা বলছেন, কিন্তু ওনারা কিন্তু লিস্ট একটাই টাঙিয়েছে। যদি লিস্ট আরো টাঙাতো, সেকেন্ড লিস্ট বা থার্ড লিস্ট, সেক্ষেত্রে আমরাও জানতে পারতাম, তাহলে সেক্ষেত্রে আমার ভাইকেও নিশ্চয়ই অন্য স্কুলে নিতাম না। স্কুল কর্তৃপক্ষ বলছে যে ভর্তির সুযোগ ছিল, রয়েছে এখনো। না, ওনারা কিন্তু ওনারা হয়তো আপনাদেরকে বলছে, কিন্তু ওনারা তো আমাদের সাথে গার্জিয়ান হিসেবে কোনো সেরকম ভাবে কর্পোরেট করেনি। যদি হেড স্যার কর্পোরেট করতো, তাহলে তো মানে এত দূর আসতোই না কথাটা। তাহলে ওনারা নিশ্চয়ই টিসি দিয়ে দিত না, কালকে আমাদের হাতে টিসি সার্টিফিকেটটা, সেটা নিশ্চয়ই দিত না। হ্যাঁ, ওনারা যদি পুলিশে এফআইআর দায়ের করতে চায় করুক, আমাদের কোনো ব্যাপার নেই, আমরাও সেরকম ব্যবস্থা নিতে পারি। কারণ ওদের স্কুলে আমার কাছে ফোন ছিল একটা, ওদের স্কুলে সিসিটিভি ক্যামেরা আরো অনেকগুলো, তো ক্যামেরাতেও যদি ভয়েস না ওঠে, ছবি তো উঠবে, দেখাই যাবে যে কার সাথে কি করা হয়েছে। একজন ধীমান রায় রিপোর্ট। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। শনিবার জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের এর উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হলো আশ্রম প্রাঙ্গণে। উল্লেখ্য, আশ্রমে যোগ দিবস পালনের পাশাপাশি 4বারের শেষবার স্বামী বিবেকানন্দের 125 বছর
জলপাইগুড়ি টাউন স্টেশনে পদার্পণ বৎসর উপলক্ষে দীর্ঘমেয়াদী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিন দীর্ঘ সময়ব্যাপী চারা গাছ রোপণের কর্মসূচির অঙ্গ হিসাবে বৃক্ষরোপণ কর্মসূচি এছাড়াও ছাত্রছাত্রীদের মধ্যে চারা গাছ বিলি কর্মসূচি করা হয়। উপস্থিত ছিলেন মোহিতনগর ট্রি প্ল্যান্টেশন বিভাগের আধিকারিক অরুণ কুমার শীট, সাংসদ জয়ন্ত কুমার রায়, আশ্রমের সম্পাদক স্বামী শিবপ্রেমানন্দজি মহারাজ এছাড়াও অন্যান্যরা। যোগ অনুশীলন প্রদর্শনী, যোগ বিশেষজ্ঞদের দ্বারা যোগ সম্বন্ধিত বক্তব্য এবং প্রদর্শন, তাছাড়াও উপস্থিত ব্যক্তিদের সমবেত যোগাভ্যাস ইত্যাদি নানা কর্মসূচি ছিল এই দিন। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, শিক্ষক, যুবক অনেকেই এই দিবসে অংশগ্রহণ করেন। আজকে अंतर्राष्ट्रीय योग दिवस सारा देशे सारा जगते अनेक देशगुली এই যোগ দিবসটা পালন করছে। খুবই ইন্টারেস্টিং। আমার মনে হয় সব কান্ট্রি মিলে যদি কোনো সেলিব্রেশন যদি হয়ে থাকে এটাই যোগ দিবস। জাতি, ধর্ম, ভাষা সব ভুলে এই দিনটা পালন করে আজকের দিনটা যোগ দিবস। স্বামী বিবেকানন্দ প্রথম এই ভারতের বিদ্যাকে জগতের সামনে প্রচার করেছিলেন। বলতে গেলে ফার্স্ট যোগী উনি ভারতের বাইরে গিয়ে প্রচার করেছেন। আমারও রামকৃষ্ণ মিশন আশ্রম জলপাইগুড়ি মোর দেন 400 স্টুডেন্টস, টিচার, ডিভোটিস নিয়ে আমরাও এই যোগার একটা कार्यक्रम आयोजन করেছি। এর সঙ্গে আমরা আজকে একটা মেগা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামটা আমরা নিয়েছি লং টার্ম। এটা অনেক দিন ধরে চলবে। সারা নর্থ বেঙ্গলের জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং এই এলাকাতে আমরা গাছ লাগানোর প্রোগ্রামটা নিয়েছি। এই প্রোগ্রামটা আমরা নিয়েছি জলপাইগুড়ি টাউন স্টেশনে। স্বামীজি 4 বার এসেছিলেন, চতুর্থবারের 125 ইয়ার্স হচ্ছে। টু মার্ক দি 125 ইয়ার্স অফ স্বামী বিবেকানন্দ ভিজিট টু জলপাইগুড়ি টাউন স্টেশন আমরা এই প্রোগ্রামটা নিচ্ছি। আমরা আশা করব এতে জেনারেল পাবলিক যারা প্রকৃতি প্রেমিক আছেন ওদের সাহায্য, গভর্নমেন্ট আর অন্যান্য লোকের হেল্পে আমরা এটা কাজটা করব। আজকে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে এসেছি। স্বামীজি মহারাজ উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন তাদের পক্ষ থেকে যে তাদের আজকের এই বিশেষ দিনে আন্তর্জাতিক যোগা দিবসে যেমন যোগ দিবস পালন করেছেন ওনারা, সাথে সাথে কিন্তু একটা প্ল্যান্টেশন লঞ্চিং প্রোগ্রাম করছে, ট্রি প্ল্যান্টেশন লঞ্চিং। এই লঞ্চটা করা হলো, অর্থাৎ গাছ লাগানোর যে এটা করা হলো, উদ্বোধনটা করা হলো। এবং ওনাদের টার্গেট আছে যে 1 কোটি তারা গাছ লাগাবেন বিভিন্ন জায়গায়, জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় তারা গাছ লাগাবেন। এবং তারই ইনঅগ্রাল লঞ্চিং প্রোগ্রাম শুরু হবে। WHO বলেছে যে health is a state of not merely an absence of disease or infirmity, but it is a state of complete physical, mental and social well-being. শুধু তাই নয়, এখন স্পিরিচুয়াল হেলথ যে কথাটা আমি এখানে বলা হয়নি, যেটা রামকৃষ্ণ মিশন করছেন, যে স্পিরিচুয়াল হেলথের কথাও কিন্তু বলা হয়েছে। স্পিরিচুয়ালি হেলদি হতে হবে, অর্থাৎ স্পিরিচুয়াল যে সমস্ত প্রসেস যেগুলো আছে সেগুলো আমাদের অবজার্ভ করা উচিত। তাহলে আমরা সার্বিকভাবে একটা মানুষ সম্পূর্ণভাবে সুস্থ হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। আন্তর্জাতিক যোগ দিবস পালিত হল রাজগঞ্জে। ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের উদ্যোগে সাধারণ নাগরিকদের নিয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। মানুষের শরীরে যোগ ওষুধের মতো কাজ করে। সাধারণ মানুষের যোগ কতটা প্রয়োজন সেই বার্তা দিলেন স্বাস্থ্যকর্মীরা। এ বিষয়ে নিতাই মণ্ডল জানান, একসময় ওষুধপালা কিছুই ছিল না। সাধু সন্ন্যাসীরা যোগার মাধ্যমে রোগ ব্যাধি মুক্ত করেছেন।
যোগার প্রয়োজনীয়তা কতটা তা বর্তমানে জানতে পেরেছে গোটা বিশ্ব। সেই কারণেই সারা দেশের পাশাপাশি সমস্ত দেশেও যোগা দিবস পালন করা হচ্ছে। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে গোটা বিশ্ব জুড়ে। সমস্ত জায়গার পাশাপাশি রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালেও পালিত হলো যোগা দিবস। দেখুন, এমন একটা সময় ছিল তখন এই ওষুধ ছিল না। যোগা আসনের ভিত্তিতে আজকে সাধুপুরুষরা, মহাপুরুষ অনেকেই আছে 100 বছরের উপরে বেঁচেছিলেন, তাদের রোগ ব্যাধি ছিল না। আজকে যোগাটা প্রয়োজনীয় দেখে ভারতবর্ষের প্রান্ত থেকে সারা পৃথিবী ছড়িয়েছে। এই যোগ দিবস সৃষ্টি হয়েছে, মানুষ সারা পৃথিবীতে এর গুণাবলী জানতে পেরেছে। তাই আজকের দিনে 21 তারিখ সারা পৃথিবীতে পালন করছে এই যোগ দিবস। সেরকমভাবে আমরা এই মগরাডাঙ্গিতে সাধারণ মানুষকে নিয়ে, এমনকি স্বাস্থ্যকর্মীদেরকে নিয়ে, এমনকি আমাদের পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে সবার উপস্থিতিতে এই যোগ দিবস মগরাডাঙ্গি হলঘরে হচ্ছে। সারা মানুষ দেখেন, মানুষ বাচ্চা কচি কাচা থেকে শুরু করে সকলেই আছে। সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হলো নাথুয়াহাট আশ্রম স্কুলে। প্রত্যেক বছর 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। এদিন যোগ দিবস উপলক্ষে স্কুল চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে নাথুয়া বাজার পরিক্রমা করল। এরপর স্কুল প্রাঙ্গণে যোগ পালন করা হয়। এদিনের আন্তর্জাতিক যোগ দিবসে ডুয়ার্স স্পোর্টস অ্যান্ড ক্যারাটে একাডেমি অংশগ্রহণ করেন। পাশাপাশি এদিনের যোগ দিবসে উপস্থিত ছিলেন ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক মিতালি রায়, আশ্রমের মহারাজ সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এছাড়াও অন্যান্যরা। প্রাক্তন বিধায়ক বলেন, আন্তর্জাতিক যোগ দিবসে 8 থেকে 80 সকলকেই অনেক অভিনন্দন। যোগের মধ্যে দিয়ে শারীরিক ও মানসিক চেতনার বিকাশ ঘটে। এদিন নাথুয়াহাট আশ্রম স্কুলে যোগ দিবস পালন করা হলো। আজকে আন্তর্জাতিক যোগ দিবস। এই বিশ্ব যোগ দিবসে আমি সমাজের 8 থেকে 80 সর্বস্তরের মানুষকে আমি অভিনন্দন জানাই যে আজকের এই দিনটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমাদের ভারতবর্ষের যে সংস্কৃতি, প্রাচীন যে যোগশাস্ত্র রয়েছে, সেখান থেকেই আমাদের মুনি ঋষিরা এই যোগশাস্ত্রের মধ্য দিয়েই তার শারীরিক, মানসিক, আধ্যাত্মিক চেতনার তারা উন্মেষ ঘটিয়েছিল। সুতরাং আমার দেশের প্রধানমন্ত্রী, সাংবিধানিক যিনি প্রধান, তিনিও বারবার দেশবাসীকে তিনি বারবার উৎসাহিত করছেন যে আন্তর্জাতিক যোগ দিবসে তারা সকলেই এই যোগের মাধ্যমে ভারতবাসী আসুক, যাতে সুস্থ স্বাভাবিক থাকে। তো সেই ক্ষেত্রে আমি সকলকে দিতে চাই, কারণ আমি নিজেও যেহেতু করি এটা, আমার কর্মজীবনের সঙ্গে সঙ্গে আমার এইটা জীবনের একটা মানে আমার মূল লক্ষ্য যে আমার নিজেকে আগে আমাকে সুস্থ রাখতে হবে। সে কারণে আমিও এই যোগশাস্ত্রের সঙ্গে বা যোগার সঙ্গে আমিও যুক্ত রয়েছি বা আমি করি। তো সেক্ষেত্রে আমি সকলকেই বলবো যে আপনারা সকলেই এই যোগের মাধ্যম দিয়ে, শুধু ওষুধের উপরে নয়, যোগের মাধ্যম দিয়ে নিজের শরীর, মন এবং আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটুক। আজকের দিনে সকলের জন্য এই প্রার্থনা এবং এই কামনায়। ধীমান রায়ের রিপোর্ট। অগ্নিকাণ্ডে পুড়ে গেল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার ঘর। ডুয়ার্সের বানারহাট ব্লকের লক্ষ্মীপাড়া চা বাগানের বাসিন্দা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। জানা গিয়েছে, এদিন দুপুরে জন বার্লার পুরনো ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপরে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। তা দেখে স্থানীয়রা বালি, জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। এরপরে বীরপাড়া দমকল বাহিনীকে খবর দেওয়া হয়, কিন্তু বীরপাড়া থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের সহায়তায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে। এরপর দমকল বাহিনীর কর্মীরা পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কাঠের ঘর হওয়ায় ততক্ষণে ঘরটি অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায়। এদিকে জন বার্লার পুরনো ঘরটির পাশেই নতুন বাড়ি এবং বেশ কিছু ঘরবাড়িও রয়েছে। স্বাভাবিকভাবে আগুন সময় মতো নিয়ন্ত্রণে না আনা গেলে বিরাট ক্ষয়ক্ষতি হতে পারত বলে আশঙ্কা স্থানীয়দের। ये कुछ दिन 1-1.5 सप्ताह ये इलेक्ट्रिक पोल में
आग लग गया था, शॉर्ट सर्किट से आग लग गया था। उसका बॉक्स था, उसके बाद टेम्प्रेरी बना के चला गया। उसके बाद आज देखता हूँ मैं, जब भी मैं बाहर से आता हूँ तो देखता हूँ तो सर्किट, बच्चे सब नीचे खेल रहे थे। हमारा जो काठ का जो पुराना घर था है ना, तो बच्चा सब खेल रहे थे नीचे, तो देखा तार से आग जा रहा है। तो शायद बीच में सर्किट हुआ, उसी से आग लगा। तो पहले तो गांव का, फिर हमने फायर ब्रिगेड को ये मैसेज भेजा, तो थोड़ा सा लेट आया, आधा घंटा करीब लगा। धूपगुड़ी है ना, इसलिए थोड़ा आने में थोड़ा बीरपड़ा से। तो गांव का लड़का सब बगान का टैंकी लाया, फिर गांव का लड़का काफ़ी सहयोग किया इस आग को बुझाने में। बहुत सारा लड़का मैदान में उतर गया और सारा ऊपर नीचे सबसे काफ़ी कंट्रोल हुआ, नहीं तो ये बड़ा घर में लग जाता, ऐसे पोजीशन चलाया था। काफ़ी लॉस हुआ है। ये तो हमारा तो एक संगठन हमारा उसी घर से शुरू हुआ था, है ना। तो दुख तो लगता है, कष्ट होता है, इसीलिए हमने इस घर को नहीं तोड़ा था। तो कोई कारणवश सर्किट लग गया, जो होना था तो हो ही गया। धीमान राय रिपोर्ट। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বিয়ের দাবিতে এক যুবকের বাড়ির সামনে ধর্নায় বসল এক যুবতী। ঘটনাকে কেন্দ্র করে শনিবার উত্তেজনা ছড়ায় জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বালুরঢিপ এলাকায়। পরিবার সূত্রে খবর, 1 বছরের সম্পর্ক। গ্রামের এক যুবক পড়শি গ্রাম তেলিপাড়ার এক যুবতীর সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েছিল। তাদের প্রেমের বয়স 1 বছরের। এরই মধ্যে যুবকের পরিবারের তরফে যুবতীর পরিবারকে জানিয়ে দেওয়া হয় যুবতীকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল কয়েক মাস আগে, কিন্তু যুবতীর পরিবার উল্টে যুবকের পরিবারকে অপমান করে মিথ্যে বদনাম দেওয়া হয় বলে অভিযোগ। এরপরে যুবকের পরিবার বাধ্য হয়ে অন্য জায়গায় দেখাশোনা করে বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করে। আশীর্বাদও হয়ে যায়। সামনেই বিয়ে, 2 বাড়ির প্যান্ডেল হয়ে গিয়েছে, নিমন্ত্রণের প্রক্রিয়াও সম্পূর্ণ। এরই মধ্যে একদিন সকালে হঠাৎ করে তেলিপাড়ার যুবতী হাজির হয় বলে দাবি। হাজির হয়ে যুবকের সঙ্গে কথা বলে বিয়ের দাবিতে ধর্নায় বসেন ওই যুবতী। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো গ্রামে। গ্রামবাসীরা ঘটনাস্থলে হাজির হন। এদিকে যুবক বাড়ি থেকে বের হয়ে যায়, বিকেল পর্যন্ত বাড়ি ফিরে আসেননি। অন্যদিকে যুবতী কি বললেন শুনুন। কেন আসছো এখানে? ওর সাথে আমার সম্পর্ক আছে। কার সাথে? দিলীপ রয়। কতদিনকার সম্পর্ক? 1 বছর। বললাম কি, ওর তো বিয়ে ঠিক হয়েছে, তারপরে কেন আসছো? বল। ওর অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে, তারপর তুমি এখানে এসে বসছো কেন? আমি ওকেই বিয়ে করব। ছেলেটা বলে এর আগে বলে তোমাকে বিয়ে করতে চাইছিল, ঘটকও পাঠিয়েছে, তখন না করে দিছো এরকম? আমাদের বাড়ি থেকে তখন রাজি ছিল না, তাই আমি ওর কাছে সময় চেয়েছি। আচ্ছা, আজকে কখন আসছো এখানে? সকালে আসছি। তুমি কি নিজের ইচ্ছা আসছো না কেউ পাঠিয়েছো বাড়িতে? আমি নিজের ইচ্ছায় আসছি। তখন কি তুমি না বলে দিয়েছিলে ওকে? একদম না করি নাই আমি বলছি সময় দাও। যাই হোক, এখন তো ওর বিয়ে ঠিক হয়ে গেছে না, তারপরে তুমি আসছো এখানে, কি করবে এখন? ওর বাড়িতে গেছিলা? হ্যাঁ। কি বলছো ওখান থেকে? কিছু বলে না। এখন কি করবা? এখন ও আগে বাড়ি আসবে, তারপর। মানে কি ইচ্ছা, মানে বিয়ে করবা ওকে? হ্যাঁ। আর ওর যে বিয়ে ঠিক হচ্ছে ওই মেয়েটা কি হবে তাহলে? আমি জানি না। এখন তোমার বাড়ি থেকে কি চাইছে? আমি তাও এখন জানি না, বাড়ির লোক এখনো আসেনি। না, তোমার বাড়ির লোক কি চাইছে? জানি না। তোমার বাড়ির লোক জানে তুমি যে আসছো এখানে? এতক্ষণ জানি। অন্যদিকে যুবকের মা বলেন,
ছেলেটা একদিন বলছে মা তেলিবেটা থাকি মেয়েটা একটু ফোন করছে, তো ফোন করছে, তো মুসেবাবু ফোন করছে, তো কী ব্যাপার তোমার দুজনকার কী মত, তোমার কি কোনো আছে ভিতরে বিয়া টিয়াও করবার? কছে মা চিংড়িটা তো বিয়া করি চাষে, তো এটা আমার বাড়ি থাকি না করছে, তো না করছে তাহলে নোক পাঠাই, পরে কেসাল হবে, তারপরে নোক পাঠাইছো, হ্যাঁ নোক পাঠাইছো, নোক ছেলা উমার বাড়ি খবর গেছে, ছেলা ইয়ারও মুখ জোবার নিছে, সবাই বৌদি তৌদি সবাই বেলে কথা হয়েছে, ইয়া বেলে কছে হ্যাঁ 2-1 দিন মুই ফোন করিবা এবার তাতে কি বিয়া করা হল, ইয়া এঙ্গুরি কইছে। তো তারপরে এঙ্গুরি আরও যে লোক ঘটক পাঠাইছে ওঠে আরও গেছু, ওই ছেলে কছে কি কছে হ্যাঁ ছেলেটা মাইর খাবে, মাইর খাওয়ার ব্যবস্থা করছি, ও মেয়ে তো ফোন করে না, আবার মেয়েকে ফোন করে, তারপরে মোর সাথে তো আরেকজন নিয়ে গেছু, মোর মেয়ে নিয়ে গেছু, ওই কাছে মেয়ে তো ফোন করে না, তাহলে মেয়ে তো বাড়ির যে মোবাইলটা ফোন করছে মুই তো ফোনটা উঠাইছি, আর মেয়ে এলাকা আছে যে ফোন করে না, আমার ভাইয়ে ফোন করে, এরকম কথা হল। তারপরে ছেলেটা কি করছে কইছে ইয়াক ফোন লাগাইছে, ফোন লাগিয়ে কইছে তোর মাক দে ফোনটা, তোর মাঠে মুই নিজে মুখে শুনি, ওর মাক দিছে ফোনটা, ওর মা কইছে বলে তুই মোর ছেলের কথা মোর মেয়ের কথা তুই ভুলি যা, মুই তোক দিবার না বেটি, মোর বেটি তুই ভুলি যা, তোক মুই দিবা না। ছেলে মোর বেটা কইছে কি তোর বাবাক দে ফোনটা, ওর বাবাও কইছে তুই মোর বেটিক ভুলি যা, তুই দিবা না হয় তোর হাতে, এঙ্গুরি কইছে। তারপরে এই ঘটক নয় আমি আরও ঘটক পাঠাইছো, তারপরে এই ঘটক আরও কছে কি মানে ওইটা তো তোমার দেশি পাঠাইছি তো তুই কেন করলেন, তো বলছে এঙ্কো ঘোজো মোজো লাগি যাচ্ছে না, কাঁথা মুখ চুপচাবো, মেয়ে মানুষ করে দেয় দেখ ভালো দেখি দেখ, মুই আর কাঁথা কোনো সোর করো নাই। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জমি জটে জেরবার জলপাইগুড়ির বাংলাদেশ সীমান্ত সংলগ্ন দক্ষিণ বেরুবাড়ির বাসিন্দারা। ভারতে নাগরিক হলেও জমির কাগজপত্র হস্তান্তর না হওয়ায় প্রকৃত মালিকানা থেকে বঞ্চিত এদেশের সীমান্ত পারের 8,000-এরও বেশি মানুষ। সমস্যায় আটকে যাচ্ছে কাঁটা তারের বেড়া দেওয়ার কাজ। বাংলাদেশ লাগোয়া 41 কিলোমিটার এলাকা দিয়ে দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েত, তারই মধ্যে 19 কিলোমিটার সীমান্ত এলাকা অরক্ষিত। জমির দাবি দায়রা বেড়া এবং রাস্তা তৈরির জন্য জমি দিতে এগিয়ে এলেও জমির নথিতে বাংলাদেশের বোদা থানার উল্লেখ থাকায় জমি নিয়ে মহা সমস্যায় পড়েছে বিএসএফ। 2015 সালে ভারত বাংলাদেশের দুই দেশের মধ্যে স্থল সীমানা চুক্তি হয়। সে সময় দক্ষিণ বেরুবাড়ির বিতর্কিত 6টি গ্রাম ভারতের অংশে চলে আসে। বাসিন্দাদের অভিযোগ, চুক্তির আগে পর্যন্ত এই জমিগুলি জলপাইগুড়ি রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রি হতো। 2015 সালের পর থেকে তা বন্ধ হয়ে যাওয়ায় মহা সমস্যায় পড়েছেন এলাকার 8,000 বাসিন্দা। প্রয়োজনে জমি বিক্রি এবং হস্তান্তর করতেও পারছেন না তারা। বিষয়টি নিয়ে গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। বর্তমানের অস্থির বাংলাদেশ, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সীমান্ত পাড়ের বাসিন্দারা। এই অবস্থায় নির্দিষ্ট জায়গায় জানিয়ে যাতে দ্রুত পদক্ষেপ করা যায় তার জন্য চেষ্টা চালাবেন বলে জানিয়েছেন ডক্টর জয়ন্ত কুমার রায়। এখানে আজকে একটা জিনিস আমাদের দীর্ঘ, আমার ছোটবেলায় দেখছি যে এখানকার মোটামুটি পরিস্থিতি বেরুবাড়ি প্রতিরক্ষা কমিটি বা বেরুবাড়ি যে আন্দোলন এখানে তৈরি হয়েছিল, সেই আন্দোলনের ফলে কিন্তু বেরুবাড়ি অর্ধাংশ থেকে যায়। কিন্তু বেরুবাড়ি আন্দোলনের পরেও এই যে 5টা অ্যাডভান্স পজিশন, এই 5টা অ্যাডভান্স পজিশন কিন্তু মোটামুটি এইটা বাংলাদেশের জমি, কিন্তু অধিগ্রহণ করে আসি আমরা। এইখানে আমার কিন্তু এইখানেই বাড়ি, এই যে পিছনের বাড়িটাই হচ্ছে আমার। আমি ছোটোবেলার থেকেই দেখতেছি, ছোটোবেলার থেকেই আন্দোলন করে আসতেছি, কিন্তু এটার সমাধান আজ পর্যন্ত কিন্তু আমরা কিন্তু পাইনি। কী করে যে সমাধান হবে এটা কিন্তু আমাদের সবারই চিন্তা। আমাদের এইখানকার পরিস্থিতি ভয়াবহ। আমাদের এখানে যে আমরা মেয়ে দিব বা মেয়ে এখান থেকে কেউ নিয়ে যায় বা ছেলে বিয়ে দিব, সেইটা মানে জমি বিক্রি হচ্ছে না, জমির এখানে দাম কম, তো আমাদের কাগজ নাই, খতিয়ান নাই, আমরা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার থেকে বঞ্চিত। এই অবস্থায় আমাদের বর্তমান পরিস্থিতি। আমরা মোটামুটি এর আগে যে মোটামুটি আমাদের এমএলএ সাহেব আসছিল, তারপর বিধায়ক এমপি সাহেব আসলো, এনাদের কাছে আমরা আর্জি রাখলাম যাতে আমাদের এই যে সমস্যাটা, আমাদের এখন বর্ডার রোড হবে, বর্ডার রোড আমরা সবাই চাই। বর্তমানে বাংলাদেশের সঙ্গে পরিস্থিতি খুব একটা ভালো না, যার জন্য বর্ডার রোডের ভিশন দরকার। খোলা বর্ডারে বিভিন্ন বাংলাদেশ থেকে মোটামুটি আপনার সন্ত্রাসবাদী আমাদের এই যে খোলা বর্ডার যেহেতু সেদিক থেকে মোটামুটি ঢুকার চেষ্টা করতেছে, তা আমরা চেষ্টা করব যাতে বর্ডারটা মোটামুটি আমরা কাঁটাতারে বেড়া তাড়াতাড়ি হয়। কিন্তু কাঁটাতারে বেড়া তাড়াতাড়ি হবে, জমি তো মোটামুটি আমাদের, জমি আমাদের কাগজ নাই, এখন জমি অধিগ্রহণ করবে,
জমি অধিগ্রহণ করবে, কাগজ করতে গেলে তখন মোটামুটি আমরা যারা জমি আমরা যারা ধরে আসি তা আমাদের তো হাতে কাগজ নাই, তা আমার জমিটা যদি যায় তাহলে আমরা এই ক্ষতিপূরণ পাবো না। তাহলে এই ক্ষতিপূরণ যতক্ষণ পর্যন্ত আমাদের খতিয়ান না হয় তখন পর্যন্ত আমরা চাচ্ছি যে মোটামুটি যাতে তাড়াতাড়ি খতিয়ানটা হয়ে যায়। এমপি স্যার কি বললো? এমপি স্যার বললো যে মোটামুটি আপনারা সবাই মিলে আন্দোলনে থাকেন, আমাকে যতটুকু সহযোগিতা করতে হয় আমরা তো সেটুকু। সমস্যা বলতে আমাদের এখানে 2015 সালে ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময়ের সময় আমাদের দক্ষিণ বেরুবাড়ির যে অ্যাডভান্স ল্যান্ডের সমস্যা, ল্যান্ড বাউন্ডারি অ্যাক্টের মধ্যে স্থলসীমানা চুক্তির মধ্য দিয়ে আমরা এখানকার প্রায় 6খানা বুথ যেটা আমাদের অ্যাডভান্স ল্যান্ড সেটা আমরা পেয়েছিলাম। কিন্তু 2015 সালের পরের থেকে আমাদের এই জায়গায় এখনও পর্যন্ত এখানকার মানুষগুলি ভারতীয় এবং নাগরিকত্ব ভারতীয়, জমিগুলি শুধু বাংলাদেশের। আবার অদ্ভুত ঘটনা, 2015 সালের চুক্তির আগ পর্যন্ত এই এলাকার জমিগুলি জলপাইগুড়ির রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রি হতো, কিন্তু 2015 পরের থেকে এখানে কোনো রকম কোনো জমি রেজিস্ট্রি হয় না এবং জমি রেজিস্ট্রি বন্ধ, কেনাবেচা বন্ধ, যার জন্য এখানকার প্রায় 8,000 মানুষ আজকে সরকারি সুযোগ সুবিধার থেকে বঞ্চিত। এবং সবচেয়ে বড় যেটা সমস্যা যেটা হচ্ছে তারকাটার বেড়া বর্ডার রোড। আজকে এই জায়গায় যেহেতু কাগজ নেই, এই কাগজ না থাকার জন্য এই এলাকার মানুষগুলি কোনো ক্ষতিপূরণ পাবে না। অতএব আমাদের দাবি ছিল যে অবিলম্বে আমাদের জমির কাগজপত্র দেওয়া হোক এবং মিউটেশন করা হোক। এবার এইখানে একটা গোলমাল, যেহেতু কোনো 2015 সালে যখন চুক্তি হয় সেই চুক্তির সময় নাকি বাংলাদেশের কাছ থেকে কোনো কাগজপত্রই এরা নেয়নি বা পায়নি, না পাওয়ার জন্য এটা বড় সমস্যা। আমরা স্থানীয় এখানকার যারা মানুষ এখানে বসবাস করে প্রায় 8,000 মানুষ, তাদের পূর্বপুরুষ থেকে এই জমিগুলি দখলে আছে, তারা সম্পূর্ণ ভারতীয় লোক। আমরা নিজেরা আমাদের নিজের জমির কাগজ এবং বিশেষ করে নকশাগুলি ইতিমধ্যে ডিএলআর অফিসে জমা দিয়েছি, কিন্তু আজও এই পুজোর আগে আমরা দিয়েছিলাম, পূজার পরে কাজ শুরু হওয়ার কথা ছিল, করেনি, যার জন্যে এখনও পর্যন্ত মানুষ কোনো কাগজ পায়নি। যার জন্য আজকে 19 কিলোমিটার বর্ডার এখনও আমাদের অরক্ষিত, যাতে এটা খুব তাড়াতাড়ি করা যায়, মানুষগুলি যাতে কাগজ পায়, তার জন্য আমরা দাবিটা করলাম। এবং আমরা এটাও বললাম, যেহেতু এটা দিল্লির ব্যাপার, স্বরাষ্ট্র দপ্তর যদি একটু চাপ দেয়, যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের ভূমি সংস্কারকে একটা যদি চিঠি দেয় তাহলে আরও একটু তৎপরতা বাড়ে। আমরা এই কথাটাও এমপি সাহেবকে বললাম যে আপনি দিল্লির ব্যাপারটা একটা চিঠির ব্যবস্থা করুন, এই দাবিগুলি করা হয়। উনি কথা দিলেন যে ঠিক আছে, আমি যোগাযোগ করছি, যতটা ভালো করা যায় আমি চেষ্টা করব। এখানে কিছু জমি, এখানকার স্থানীয় নাগরিকদের কিছু জমি, গ্রামবাসীদের জমি, সেটা নিয়ে কিছু সমস্যা আছে। আমাদের বিএসএফ চাইছেন এখানে রাস্তা করতে, কিন্তু তারা জমির সমস্যার জন্য করতে পারছে না। এখন বর্ডার এলাকায় বুঝতেই পারছেন তারা থাকেন, তাদের নিরাপত্তার দরকার, বিএসএফকেও কৈফিয়ত দিতে হয়, তাদেরও বিভিন্ন রকম অব্লিগেশন আছে, সুতরাং রাস্তাটা করাটা জরুরি এবং গ্রামবাসীও চায় যে এটা হোক, কিন্তু এই জমির কিছু সমস্যার জন্য কিন্তু আটকে আছে। তাই আমি এখানে এসেছি যে সমস্যাটা কি নিজে সরেজমিনে দেখে এবং যারা যারা আধিকারিক এবং যারা এর দায়িত্বে আছে তাদের সবার সাথে, সমস্ত স্টেক হোল্ডারের সাথে কথা বলে যাতে এটা সমাধান করা যায় তারই একটা চেষ্টা করতে হবে। পরবর্তীতে কি কর্মসূচি আছে আজকে? পরবর্তীতে অনেকগুলো জায়গায় যাওয়ার আছে, এখন কিছুক্ষণের মধ্যেই আমি সমাধান সাহেবও বলেছে, তারপর এখানে 5 নম্বর, তারপর বনগ্রাম ইত্যাদি জায়গাগুলোতে যাব, সেখানকার মানুষের সাথে কথা বলতে। হ্যাঁ, এটা আমাদের অনেকটা কাজ এগিয়েছে, আমাদের কিছু ম্যাপ পেন্ডিং আছে, এটা বাংলাদেশ সঙ্গে ডিজিটাল ম্যাপ পেন্ডিং আছে। তো আমাদের যে ডিপার্টমেন্ট, ল্যান্ড ডিপার্টমেন্ট আছে, ওনাদেরকে আমরা জানিয়েছি, ওরা বাংলাদেশের সঙ্গে কথা বলে এটা ম্যাপের আনানো ব্যবস্থা। পিনাকি শিলের রিপোর্ট। ধূপগুড়ি ব্লকের বটতলী বিএফপি স্কুলের পক্ষ থেকে বিদ্যালয় ছাত্রছাত্রীদের হাতে ছাতা, বেল্ট ও পরিচয়পত্র বিতরণ করা হয়। বর্ষা ও প্রখর রৌদ্রের সময়ে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপস্থিতি কম থাকে, তাই এই সময়ে উপস্থিতি বাড়াতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে ছাতা তুলে দেওয়া হলো। এছাড়াও পরিচয়পত্র, বেল্ট ও পরিবেশ দিবস উপলক্ষে গাছের চারা তুলে দেওয়া হয়।
এছাড়াও বিদ্যালয়ে এক সহকারী শিক্ষকের মেয়ের প্রথম জন্মদিন উপলক্ষে তিথি ভোজ মিড ডে মিলের পাশে ছিল ভাত, ডাল, আলু, পটলের সবজি, মাছ, মাংস, মিষ্টি। এই উপলক্ষে বিদ্যালয়ের প্রাঙ্গণে ছোট্ট অনুষ্ঠানের আয়োজন হয়, যেখানে বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা আবৃত্তি, নাচ, গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। বিধায়ক ছাড়াও বিদ্যালয়ের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিপিএসসি চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়, ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর, জেলা পরিষদের সদস্য দীনেশ মজুমদার, বঙ্গভূষণ গগন্নাথ রাভা, ধূপগুড়ির 3টি সার্কেলের বিদ্যালয় পরিদর্শক প্রমুখ। 150 জন ছাত্রছাত্রীদের আমাদের বিদ্যালয়ে তাদের হাতে আমরা আই কার্ড, কোমরের বেল্ট এবং বর্ষাকালীন একটা ছাতা দিচ্ছি। এটা সম্পূর্ণটাই শিক্ষকদের তরফ থেকে দেওয়া হচ্ছে। মানে আই কার্ডটা সাধারণত একটা পরিচয়পত্র থাকে এবং ছাতা দেওয়ার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে অনেক বাড়িতে পর্যাপ্ত ছাতা থাকে না, সদস্য সংখ্যার থেকে অনেক সময় ছাতা অনেক সময় কম থাকে। সেক্ষেত্রে সেই কোপটা পড়ে শিশুটার উপরে, তার চলাফেরা বা তার স্কুল যাওয়ার উপরেই দেখা যায় যে ছাতা পর্যাপ্ত থাকছে না। সেই ক্ষেত্রে আমরা স্কুল থেকে তাদের নিজস্ব ছাতা হয়, তার জন্য তাদেরকে এই ছাতা উপহার দেওয়া হচ্ছে। আজকে আমাদের এক শিক্ষকের মেয়ের প্রথম জন্মদিন, তার পক্ষ থেকে আজকে বিদ্যালয়ের মিড ডে মিলে বিশেষ ভোজন অর্থাৎ তিথি ভোজ, যেটা সরকার থেকে বলা আছে যে কোনো জন্মদিন পালন করতে বা কোনো অনুষ্ঠান আদি মিড ডে মিলের সাথে পালন করা যায়। সেই শিক্ষকের মেয়ের জন্মদিন উপলক্ষে আজকে তিথি ভোজের আয়োজন। অনভি ভ্যাং তার জন্মদিন, সেই উপলক্ষেই তিথি ভোজের আয়োজন। এটা দেখুন যে আমাদের যতগুলো প্রাথমিক বিদ্যালয় রয়েছে আমাদের যশোর জেলার মধ্যে 1214খানা প্রাইমারি স্কুল, তার মধ্যে কিছু কিছু স্কুল আছে যে এক্সট্রা অর্ডিনারিভাবে তাদের ক্রিয়েটিভ মেন্টালিটি তারা প্রকাশ করে থাকেন। তার মধ্যে এই বটতলী প্রাথমিক বিদ্যালয়, বটতলা বিএফটি, যেটা আমাদের রাজগঞ্জ বলছি ধূপগুড়ি ওয়েস্ট সার্কেলের অন্তর্গত, এই স্কুলটা আমাকে অনেক আগে ইনভাইট করেছিল। সেখানে এরা নিজের উদ্যোগে এই বর্ষাকালে প্রতিটা বাচ্চাকে একটা করে ছাতা, একটা করে বেল্ট এবং আইডেন্টি কার্ড, তাদের নাম এবং স্কুলের নাম সব কিছু লেখা থাকবে, অ্যাড্রেস টাড্রেস সব কিছু লেখা থাকবে। এই উদ্যোগটা গ্রহণ করেছেন। আর আরও একটা সংযোজন করেছেন এখানে, এই যে মাস্টারমশাই আমাদের, ওনার সহধর্মী এখানে আছেন, ওনাদের এই ছোট্ট বাচ্চার জন্মদিন আজকে 1 বছর হলো, সেই জন্মদিনটাও এখানে পালন করছেন এবং তিথি ভোজন বললে একটা উৎসব এখানে সংযোজন করছেন। এবং আজকের মিড ডে মিলের খাওয়ার সাথে উনি একটা এক্সট্রা আয়োজন করে সমস্ত বাচ্চাদের জন্য ব্যবস্থাপনা নিয়েছেন। তাই ওনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এরকম উদ্যোগ আরও কিছু প্রাইমারি স্কুল যদি নিয়ে থাকে নিশ্চয়ই আমাদের সমাজের মধ্যে একটা আলাদা দিশা দেখাবে। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ফার্স্ট ডিভিশন ফুটবল লিগ 2025-এর খেলা শুরু হলো জেওয়াইএমএ ক্লাবের মাঠে। খেলাকে ঘিরে প্রত্যেকদিন প্রচুর খেলাপ্রেমী মানুষের ভিড় লক্ষ্য করা যায় স্টেডিয়াম জুড়ে। শুক্রবার এই খেলায় অংশগ্রহণ করে টাউন ক্লাব আরএসএ। এই ম্যাচে জয়ী হয় টাউন ক্লাব 2টি গোল করে। দলের হয়ে গোল করেন অরবিন্দ পাল এবং হিমান বর্মন। আরএসএ 0 গোলে পিছিয়ে যায়। ম্যান অব দ্য ম্যাচ হিসাবে মনোনীত হন টাউন ক্লাবের অরবিন্দ পাল। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। সোনাল্য হাই স্কুলে ঢুকে অশালীন আচরণ লাইভ করে ভাইরাল, অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিল স্কুল কর্তৃপক্ষ। আজ আন্তর্জাতিক যোগ দিবস। দিনটি উপলক্ষে জলপাইগুড়ির একাধিক জায়গায় পালিত হল এই বিশেষ দিনটি। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।